ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। গত প্রায় 5 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই থেকে মূলধন বেরিয়ে গেছে প্রায় 50,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের আমানত ও সরকারি ট্রেজারি বন্ডের বাড়তি সুদের দিকে ঝুঁকছে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। 1.5 বছর ফ্লোর প্রাইসে আটকে থাকার পর তা প্রত্যাহার হলে যে অস্থিরতা দেখা দেয়, তাতে বাড়ে শেয়ার বিক্রির চাপ। পুঁজিবাজারের পতনের জন্য দায়ী করা হচ্ছে মার্জিন ঋণের জটিলতাকেও। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, শেয়ার বাজার নিয়ে দুশ্চিন্তা কাটছে না কেন। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং আছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজকের এই বিষয় নিয়ে আমাদের সহকর্মী মেহের মনির একটি প্রতিবেদন আছে, আমরা সেটা দেখে আসব। শেয়ার বাজারের সূচকের বড় পতনের মুখে গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা নতুন সার্কিট ব্রেকার আরোপ করে শেয়ারের দর 3% পর্যন্ত কমতে পারে এমন নির্দেশনা জারি করে। এর আগে পতনের মুখে প্রায় 1.5 বছর ফ্লোর প্রাইসে আটকে ছিল দেশের 2 পুঁজিবাজার। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, বাজার অতি নিয়ন্ত্রিত, বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। আমাদের বাজারে আরেকটা কারণ হলো যে খুব বেশি ইন্টারভেনশন হয়, এইটার থেকে আমাদেরকে সরে আসতে হবে। এত বেশি ইন্টারভেনশন হলে আর যাই হোক পুঁজিবাজার তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর মার্জিন ঋণের কারণে বাজারে ফোর্স সেলের চাপ ছিল। আবার এখন ব্যাংকিং খাতে আমানতের সুদের হার ও সরকারি ট্রেজারি বন্ডের সুদের হার বেশি থাকায় অনেকেই পুঁজিবাজারের টাকা তুলে নিয়ে সেখানে বিনিয়োগ করেছে। গত 1 বছরে ইন্টারেস্টের রেট রেগুলারলি যেভাবে জাম্প করছে, গভর্নমেন্ট ট্রেজারি বিলগুলো, এগুলো তো ইন্টারেস্ট রেট কিন্তু সিগনিফিকেন্টলি হাই, যার ফলে বিনিয়োগকারীরা কিছু ডাইভার্ট হয়ে কিন্তু ওই সকল বিনিয়োগেও গিয়েছে। সূচকের পতন কিংবা লেনদেন কমাটা বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে স্বাভাবিক। এই বাজারে খুব বেশি প্রত্যাশা করা ঠিক নয়, বুঝতে হবে বিনিয়োগকারীদের। কোনো কোম্পানি, একটা কোম্পানি 1 পয়সা দিছে, অনলি 1 ডিভিডেন্ড, সেটা নিয়ে তার কারো কোনো দুশ্চিন্তা নাই, সেটা নিয়ে কিন্তু আমি কাউকে প্রতিবাদ করতে দেখি না। তারা শুধু ইন্ডেক্স পড়লে প্রতিবাদ করে। এই যে সূচকের জোর করে উপরে রাখা এই প্রসেসটা, এটা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। বাজারে 300-র বেশি তালিকাভুক্ত প্রতিষ্ঠান থাকলেও ভালো মৌলভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে সর্বোচ্চ 50টি। বিশ্লেষকরা জানাচ্ছেন, বড় দরপতনের তালিকায় রয়েছে মৌলভিত্তিক শেয়ারও। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল শেয়ারের বেশি বেচাকেনা নিয়েও চিন্তিত শেয়ার বাজারের সঙ্গে জড়িতরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা আমাদের আলোচনায় ফিরে আসলাম। আপনাদেরকেও প্রতিবেদনটি দেখাচ্ছিলাম। কান্তি কুমার সাহা, শুরুতে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। যেটা আমরা বিষয় আজকে ঠিক করেছি, শেয়ার বাজার নিয়ে দুশ্চিন্তা কাটছে না কেন। বিশ্লেষকরা যেটা বলছেন যে সাম্প্রতিক এই দরপতনের জন্য আস্থার একটা সংকটকে বড় কারণ মনে করা হচ্ছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। দরপতন যেটা হয় সেটা খুব স্বাভাবিক, বাট এখনকার দরপতনের কিন্তু অর্থনীতির সঙ্গে যুক্ত অনেক কিছু এটাকে ইনফ্লুয়েন্স করে এই ধরনের ডিসিশনে। যেমন শেয়ার মার্কেটে ইনভেস্টাররা এখন ইনভেস্ট করবে কিনা, কারণ দরপতন যেটা হচ্ছে সেটা অনেক যদি ইনভেস্টার থাকে, পুল অফ ফান্ড যদি ইনভেস্ট হয়, তাহলে কিন্তু দর এভাবে পড়ার কথা না। তাহলে মেইন রিজনটা হচ্ছে যে সাফিসিয়েন্ট ইনভেস্টাররা ফান্ড ইনজেক্ট করছে না। কেন করছে না, তার কিছু ম্যাক্রো ইকোনমিক আনসার্স আছে। সেটা হচ্ছে যে একটু আগেই আমরা শুনছিলাম যে ট্রেজারি বিলের রেট এখন 11-এর উপরে 3 মাসের জন্য। আপনি যদি ব্যাংকগুলোতে দেখেন যে স্মার্ট প্লাস যে ব্যাংকগুলো এবং এনবিএফআই যে রেট অফ ইন্টারেস্ট অফার করছে, দ্যাট ইজ কোয়াইট হায়ার। তো এটা যদি হয়, তখন স্বাভাবিক নিয়মেই আপনার যে টাকাটা, আপনি অ্যাজ এ ইনভেস্টর, আপনি কিন্তু যেখানে রিটার্ন ভালো, যেখানে সেফ, সেখানে আপনি ইনভেস্ট করবেন। ক্যাপিটাল মার্কেট ওঠানামা আছে, হ্যাঁ, আপনার এখানে ইনভেস্ট অলরেডি আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ব্যাংকের রেট বেশি হবে, ট্রেজারি বিল বন্ডের রিটার্ন বেশি হবে, তখন আপনি ওখানে ইনভেস্ট করবেন না। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আস্থার জায়গাটা প্রবলেম হচ্ছে যে যখনই ইন্টারফেয়ারেন্স করা হয়, ইন্টারভেন করা হয় মার্কেটকে কারেক্ট করার জন্য এবং অনলি ফোকাসিং দ্য ইন্ডেক্স, তখনই মানুষের ভিতরে কনফিডেন্সের অভাব আসে। কারণ এতদিন আলোচনা অনেক হয়েছে, 1.5 বছর ধরে। এর আগে একটা ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে, কিছুদিন যেতে না যেতেই আবার সেই একই ফ্লোর প্রাইস কিন্তু ক্যাপিটাল মার্কেটে যারা বোঝে, যারা ইনভেস্টার, তাদেরকে কনফিডেন্স বাড়াতে সাহায্য করে না। ইনভেস্টাররা চায় উইদাউট ইন্টারফেয়ারেন্স একটা মার্কেট।
জনাব মিনহাজ মান্নান ইমন, আপনার কাছে একটু আপনার বক্তব্য শুনে আসে, আপনি কি মনে করছেন যে আস্থার একটা সংকট এখানে রয়েছে কিনা, অথবা আপনি কি মনে করেন যে বিনিয়োগকারীরা কেন বিনিয়োগ করছে না? ধন্যবাদ আপনাকে। আস্থার সংকট তো আমরা সবাই বলছি। আসলে বাজারে বিনিয়োগকারী তো এই টাকা নিয়ে এই বাজারে আসে কেন? যেখানে জমি কেনা যায়, এফডিআর করা যায়, স্বর্ণ কেনা যায়, ঘরবাড়ি কেনা যায়, এতগুলো একেবারে দৃশ্যমান সম্পদ থাকার পরও একটা অদৃশ্য সম্পদের প্রতি শেয়ার বাজারে বিনিয়োগকারী কেন আসে? সে মনে করে যে এটা একটা এখান থেকে কিছু লাভ করা সম্ভব। তো তার মধ্যে তো একমাত্র পুঁজি থাকে, কোম্পানিগুলির পারফরমেন্স, আর তার সাথে থাকে এই কোম্পানিগুলির পারফরমেন্সের প্রতি বিনিয়োগকারীর আস্থা বা সার্বিক বাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা। আমরা বিগত দিনগুলোতে দেখতে পাই যে বিনিয়োগের আস্থার এই জায়গাটার ভিতরে চিহ্ন হচ্ছে নানা কারণে। একটা হচ্ছে আমরা ভালো মানের আইপিও, যে প্রত্যাশা আমাদের ছিল সেটা অবশ্যই পূরণ হয়নি। আমরা গুড গভর্নেন্সের কথা যেটা বলি, যে কোম্পানিগুলো একটা ভালো ডিভিডেন্ড দিবে, যারা আইপিওতে আসবার আগে যেসব কথা বলবে সেটা তারা রাখবে, তাদের যা পারফরমেন্স সেটা তারা ডিক্লেয়ার করবে, তারা ভালো ডিভিডেন্ড দিবে, অর্থাৎ বিনিয়োগকারীর স্বাভাবিক প্রত্যাশাগুলো তারা পূর্ণ করবে। তো এই জায়গাগুলো তো ঘাটতি তো আমরা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি, এখানে ঘাটতি পূরণ হয় নেই। বিনিয়োগকারীর প্রত্যাশা প্রতিদিনই আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। পাশাপাশি যেটা লালি ভাই বলেছেন বা অন্য বক্তারা সবাই বলেছেন, যে ইন্টারভেনশনের কথা বলেছেন, যে আমরা একটা স্থিতিশীল আইনের অবস্থান দেখতে চাই, যে বিনিয়োগকারী মনে করে যে এভাবেই সারাটা বছর চলবে। হঠাৎ করে যদি একটা ফ্লোর প্রাইস আসে, হঠাৎ করে একটা সার্কিট ব্রেকার আসে, এটা সাময়িকভাবে মনে করা যেতে পারে যে বাজারকে হয়তো বা পতনটা ঠেকানো সম্ভব। এই যে পতন ঠেকানোর একটা প্রবণতা, এটা বাজারকে দীর্ঘমেয়াদী আসলে একটা মন্দার দিকে নিয়ে যাচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ শেয়ার পড়লে সাময়িকভাবে ক্ষতি হয়, কোনো সন্দেহ নাই। আপনি কেন ভাবছেন যে শেয়ারের দাম কমে গেলে অন্য কোনো বায়ার আসবেন? সবসময় কিন্তু প্রত্যেকটা প্রাইসে কিন্তু একটা করে নতুন বায়ার তৈরি হয়। আমরা সব বলি যে দাম কমলেই বায়ার আসে, আবার দাম বাড়লে বিক্রেতা আসে। এই স্বাভাবিক গতিকে আপনি যখনই আটকে দিবেন, তখন বিনিয়োগকারী মনে নানা ধরনের শঙ্কা তৈরি হবে, আশঙ্কা তৈরি হবে। বিনিয়োগকারী তার এই বিনিয়োগ সংক্রান্ত মানে তার সন্দেহ তৈরি হবে বাজার সম্পর্কে। এই জায়গা থেকে আমরা বিনিয়োগকারীদের কিন্তু আশ্বস্ত করতে পারছি না। ফলে গতকাল যে উত্থানটা আমরা দেখলাম, যে আমরা দীর্ঘদিন দেখছিলাম যে কমিশনের চেয়ারম্যান সাহেবের পুনর্নিয়োগের বিষয়টা প্রজ্ঞাপন না আসাতে এক ধরনের অনিশ্চয়তা এসেছিল। এটা আসাতে কিন্তু একটা বড় ধরনের উত্থান আমরা কাল দেখেছি। অর্থাৎ বিনিয়োগকারী আশায় বোধ দেখেছে না, তিনি আবার নতুন করে হয়তো সবকিছু ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আজকেই একই জায়গায় চলে গেলাম। তার কারণটা কি? 3% সার্কিট ব্রেকার। আপনাকে বুঝতে হবে, কালকে যে সেটার দাম 5% বেড়েছে, আজকে আবার বিনিয়োগকারী দেখছে এটা মাত্র 3% নামতে পারে। ফলে এই যে ভয়, একটা ভীতি কাজ করে যে এরপর তো আমি আর বিক্রি করতে পারবো না, এটা বিনিয়োগকারীকে আসলে অকারণে সেল করতে বাধ্য করে। আবার মার্চেন্ট ব্যাংকগুলো একই সময় চিন্তা করে যে আমার যদি যে সেল প্রেশারটা আছে, আমি যদি বিক্রি করা শুরু করি, মাত্র 3% পর আর বেচতে পারবো না। তার এই যে একটা অনাকাঙ্ক্ষিত অস্থিরতা কাজ করে, সেটার তাড়াতাড়ি রেটটাকে নিচে নামিয়ে দেয়। ফলে একটা শেয়ারে যখন পতন হয় 3%, এটা আরেকটাকে প্রভাবিত করে, এটা আরেকটাকে প্রভাবিত করে। হঠাৎ আপনি দেখবেন যে 4-5টা 3% থেকে বিকালবেলা 20-30টা হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আসলে বের হবার পথ নিয়ন্ত্রক সংস্থাকেই বের করতে হবে। ফ্লোর প্রাইস বা এই ধরনের স্বল্প মেয়াদী ছোট ছোট সার্কিট ব্রেকার বাজারকে সুফল দিচ্ছে না, এটাই হচ্ছে প্রকৃত সত্য। সেক্ষেত্রে কি আপনি মনে করছেন যে বাজার কি অতি নিয়ন্ত্রিত কিনা? ফ্লোর প্রাইসের কথা যেহেতু বলছিলেন যে বাজারকে বাজারের মতো ছেড়ে দিতে হবে, আপনার কাছে কি মনে হয় যে বাজার বেশি নিয়ন্ত্রণ করা হয়ে গিয়েছে কিনা এখানে? না, আপনি প্রত্যেকটা বক্তার কাছে যখনই আপনার টকশো করছেন, প্রত্যেক বক্তা বা যদি অংশীজন যারা আছে তাদের সাথেই কথা বলছেন, সকলে কিন্তু বলছে বাজার অতি নিয়ন্ত্রিত। এটা নিয়ে তো আর তর্কের কোনো অবকাশ নেই। অতি নিয়ন্ত্রণ বলতে আমরা আসলে কি বুঝি? আমরা একটা স্থিতিশীল আইনের প্রক্রিয়া থাকতে হবে, যে একইভাবে চলছে বাজারটা। মাঝে মাঝে এই যে ব্যত্যয়গুলি ঘটে, হয়তো বা ভালোর জন্য করা হয়, কিন্তু সে ভালো করবার জন্য আমি মনে করি বাজারের অংশীজনদের সাথে যদি মত বিনিময় করা হয়। এর মধ্যে কিন্তু কমিশনের সাথে কয়েকটি সভা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ গেছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন গেছে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন গেছে, অ্যাসেট ম্যানেজমেন্ট গেছে। একটি প্রতিষ্ঠান বা সংস্থা কেউই কিন্তু ফ্লোর প্রাইসের পক্ষে কথা বলেনি। একটি প্রতিষ্ঠানও কিন্তু এই যে সাময়িক যে সার্কিট ব্রেকার বা 2-3% এর ব্যাপারেও কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করে বা আগ্রহ প্রকাশ করেনি। তারপরেও কিন্তু এটা আসছে। যখন সকলের ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে, হয়তো মনে করা হচ্ছে এটা ভালো হবে, কিন্তু যারা চাচ্ছে না তাদের মনে কিন্তু এক ধরনের অস্থিরতা থেকেই যায়, তারা ফলাফলই হচ্ছে। ফলে এই ব্যাপারে আমি মনে করি বিনীত অনুরোধ থাকবে কমিশনের কাছে যে সকল অংশীজনদের নিয়ে এ বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া অচিরেই দরকার। জি, আমি এবার একটু যেতে চাচ্ছি কান্তি কুমার সাহা, আপনার কাছে জানতে চাই যে পুঁজিবাজারে পতনের জন্য যে মার্জিন ঋণের জটিলতাকেও দায়ী করা হচ্ছে, আপনি এটাকে দায়ী করবেন কিনা বা আপনার কাছে কি মনে হয়?
মার্জিন লোনের কারণে যে পতন হয় এটা পুরোপুরি ঠিক না, বিকজ মার্জিন লোন আগেও ছিল, এখনো আছে, ফিউচারে হয়তো থাকবে এবং সব দেশেই আছে। সুতরাং মার্জিন লোনের কারণে এটা হয়, আমি এটা ফুলি এগ্রি করি না। আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড তার সেটাই আসলে ড্রাইভ করে যে একজন ইনভেস্টর সে ক্যাপিটাল মার্কেটে কখন ইনভেস্ট করবে। যেটা আমি আগেই বলছিলাম যে আমি যদি দেখি যে আমি ব্যাংকে ভালো ইন্টারেস্ট পাচ্ছি এফডিআর এ, আমি যদি অন্য কোনো প্রপার্টিতে ইনভেস্ট করি সেখানে রিটার্ন ভালো পাই, আমি যদি গভর্নমেন্টের ইস্যুড বাই ট্রেজারি বিলে আমি যদি ভালো রিটার্ন পাই, বিকজ ট্রেজারি বিলে পারছে বিকজ গভর্নমেন্ট বড় করছে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, যার জন্য ব্যাংক, এনবিএফআই বা মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টর সবাই এখানে ইনভেস্ট করছে, ইভেন ব্যক্তিগতভাবেও ইনভেস্ট করা যায়। তো এইসব কারণে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে না, কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার কথা যে যারা ইনভেস্টর তারা কিন্তু সব জায়গাতেই তাদের ফান্ড একটু একটু করে রাখে, সবকিছুই অল দ্য এগস ডু নট কিপ ইন আ সিঙ্গেল বাস্কেট। কিন্তু সেই জায়গাটাই হচ্ছে কি যখন বাধা হবে, যেটা মিস্টার ইমন বলছিলেন যে আমি যদি দেখি যে আজকে আমি একটা শেয়ারে ইনভেস্ট করলাম, আমি যদি দেখি যে এটা আটকে দেওয়া হচ্ছে, তাহলে তো এই জায়গাটায় আমি চিন্তা করবো যে আমার বিক্রি করা কি হবে, বা আবার নতুন করে আমি আরেকটা ইনভেস্ট করবো, আমি কিভাবে করবো? এটা ফ্রি না মার্কেটটা। তো ফ্রি মার্কেট যদি না হয় তাহলে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট ওইভাবে যেভাবে আসার কথা সেটা আসে না, এবং ইনভেস্টররা প্যানিকড হয়ে যায় যে না আমি এরকম বাধাগ্রস্ত মার্কেটে যাব না, আমি যেখানে আমি সহজে আমি ইনক্যাশ করতে পারবো, আমার টাকাটাকে আমি সেফলি রিটার্ন করতে পারবো সেখানে যাচ্ছে। সো যার কারণে মার্জিন লোন এটার রেশিও মাঝে মাঝে চেঞ্জ হয়, 1:1 থেকে কখনো 1:0.5 হয়, বিভিন্ন রকম সময় বিভিন্ন হয়, কিন্তু এটাই একমাত্র পুঁজিবাজারের আজকে যে আপনি বলছেন যে অবস্থা বা দরপতনের জন্য দায়ী, এটা ঠিক না। জি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো কিছু আলোচনা করবো। আমাদের সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আজ আমরা আলোচনা করছি শেয়ার বাজার নিয়ে দুশ্চিন্তা কাটছে না কেন। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। যারা মিনহাজ মান্নান ইমন, আপনার কাছেই এবারে জানতে চাই যে ব্যাংকিং খাতে আমানত সুদের হার এবং সরকারি ট্রেজারি বন্ডে সুদের হার বেশি থাকে, অনেকেই পুঁজি বাজার থেকে টাকা তুলে নিয়ে সেখানে বিনিয়োগ করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সব ধরনের অপশন থাকার পরও কিন্তু শেয়ার বাজারে লোকে বিনিয়োগ করতে আসে। আপনি জমির দাম ধরেন, 2010 সালের জমির দামের থেকে কোনো কোনো জায়গায় জমির দাম 20 গুণ বেড়েছে, শেয়ারের দাম কিন্তু 20 গুণ বাড়েনি। স্বর্ণের দাম কত বেড়েছে আমরা সকলেই জানি। এগুলো কোনো ফ্যাক্টর না, এগুলো ওয়ান অফ দি ফ্যাক্টরস। বিনিয়োগকারী মনে কাজ করে যে বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে সে সবগুলো টাকা একটা বাস্কেটে রাখে না, সে কিছু জমিতে রাখে, কিছু স্বর্ণে রাখে, কিছু এফডিআর রাখে, কিছু টাকা শেয়ার বাজারে রাখে। এফডিআর এর রেট বেড়ে গেলে শেয়ার বাজারে সব টাকা যদি চলে যেত, তাহলে 14% তো ইল্ড শেয়ার বাজারে করা এখন মুশকিল, তাহলে সব টাকা শেয়ার বাজারে চলে যেত, কোনো টাকা এখানে থাকতো না। এটা একটা মনস্তাত্ত্বিকভাবে কাজ করে অনেক বিনিয়োগকারী, যে নতুন করে যারা বিনিয়োগ নিয়ে আসবেন তারা ভাবেন যে বেটার অপশন হচ্ছে একটা এফডিআর। কিন্তু যারা অলরেডি বাজারে আছেন তারা এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন না। তারা মনে করেন শেয়ার বাজারে ক্যাপিটাল গেনের পার্সেন্টেজটা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে সবসময়, সেজন্য কিন্তু বাজারে বিনিয়োগকারী থাকে। ফলে এফডিআর রেট বাড়লেই বাজার থেকে টাকা চলে যাচ্ছে, এই কথাটা একেবারে ঠিক না। এফডিআর যখন আবার কমে যায় তখন কিছু টাকা আসে, বাড়লে কিছু টাকা হয়, এটা একেবারেই একমাত্র নিয়ন্ত্রক বা প্রভাবক না। আমি একটা কথা আপনাকে বলতে চাই, যেটা আপনারা বাজারটা ভুল ব্যাখ্যা সবসময় দেওয়া হয় যে মার্চেন্ট ব্যাংকিং বিনিয়োগ নিয়ে মার্চেন্ট ব্যাংকের ক্রমাগত দোষারোপ করা হচ্ছে, এটা আমি দেখছি। এটা একটা ভুল তথ্য। মার্চেন্ট ব্যাংকের যদি কোনো ভুল থেকে থাকে বা কোনো ডেভিয়েশন থেকে থাকে, সেটা থেকে থাকে মার্জিন রেশিও দেবার ক্ষেত্রে। তা আমরা বলছি 1:0.8 লোন দেবার কথা, সেখানে কোথাও কোথাও হয়তো বা সেটা বাড়তি ঋণ দেওয়া হয়। যখনই আপনি বাড়তি ঋণ দিবেন, বাজার যখন পড়বে সেটা ফোর্স সেলের আওতায় দ্রুততম সময় আসে, ফলে মার্চেন্ট ব্যাংক সামাল দিতে পারে। কিন্তু মার্জিন যদি সঠিকভাবে প্রয়োগ করা হতো, তাহলে বাজার 20-30% পড়লেও কিন্তু সেটা মার্জিন সেলে আসবার কথা নয়। ফলে মার্চেন্ট ব্যাংক বাজারের কিন্তু একটা অংশীজন, তারা বাজারকে সহায়তা করছে। আমি তার পক্ষে কথা বলার জন্য বলছি না, ভুল ব্যাখ্যা যেন না হয়। বাজারে আস্থার অভাব, অতি নিয়ন্ত্রণের প্রভাব, বাইরের অর্থনীতির নানা রকম মন্দার সংবাদ, পত্রপত্রিকায় বিভিন্ন শেয়ার জালিয়াতির সংবাদ, আইপিও সংক্রান্ত নেতিবাচক সংবাদ, প্রতিনিয়ত ইন্টারভেনশন, আইনের হঠাৎ পরিবর্তন, এগুলো বিনিয়োগকারীকে আসলে আস্থাহীন করছে। এককভাবে কাউকে দায়ী করা সঠিক বলে আমি মনে করি না। জি, সেক্ষেত্রে আমি একটু কান্তি কুমার সাহা আপনার কাছে জানতে চাই, বিদেশি বিনিয়োগকারীদেরকে
আকৃষ্ট করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? এটা একটা ইটস আ ভেরি বিগ সাবজেক্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গেলে আমাদের প্রথমত একদম ফার্স্ট ফান্ডামেন্টাল যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন। ম্যাক্রোইকোনমিক কন্ডিশনের ভিতরে সভারেন রেটিং থেকে শুরু করে আপনার এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি এবং ইনফ্লেশন, এই ফ্যাক্টরগুলো মূলত কাজ করে। অ্যান্ড টপ অফ দ্যাট ক্যাপিটাল মার্কেট, ফ্রি ফ্লো মার্কেট কিনা, যে মার্কেটে আপনার ইন্টারভেনশন বেশি হয় সেখানে ফরেন ইনভেস্টর আপনি যতই চেষ্টা করেন না কেন আসবে না। আপনার ম্যাক্রো ইকোনমিতে যখন আপনার ডিভ্যালুয়েশনের রিস্ক বেশি থাকবে, যেমন আপনি দেখেন আমাদের 86 টাকা থেকে শুরু করে এখন 2 বছর, 2.5 বছর, 2 বছরের মধ্যে এটা প্রায় 30%-এর উপরে ডিভ্যালুয়েশন হয়ে গেছে। কারণ বিদেশি ইনভেস্টর যখন ইনভেস্ট করে এখান থেকে যখন বিক্রি করে টাকাটা নিয়ে যাবে, তখন তার একই ডলার কিনতে এখানে 110 টাকা দিতে হবে, whereas আগে হয়তো 90 টাকা দিতে হতো বা 86 টাকা দিতে হতো। তো এই সিচুয়েশনে বিদেশি ইনভেস্টরকে আনা খুবই ডিফিকাল্ট। এটা ম্যাক্রো ইকোনমি যত স্টেবিলিটি আসতে থাকবে ততই অ্যাটেনশন ড্র করবে, এবং ক্যাপিটাল মার্কেট যত ফ্রি ফ্লো থাকবে ততই তাদেরকে আকৃষ্ট করা যাবে। অন্য কোনো জানা মতে অন্য কোনো এই সিচুয়েশনে আপনি যদি ইভেন যেমন রোড শোর কথা বলা হয়, এটা করে কোনো লাভ হবে না। রাদার এখন যদি দেশের ভিতরে রোড শো করা হয় টু ইনভাইট বা এক্সাইট দ্য লোকাল ইনভেস্টর, সেটা একটা হতে পারে। বিদেশি ইনভেস্টরদের এই সময় খুব একটা আসার আমি কোনো কারণ দেখি না। বাট ওভারঅল আরেকটা জিনিস হচ্ছে যে মার্কেটটা, ক্যাপিটাল মার্কেট কিন্তু খুব সেন্সিটিভ। এই মার্কেটে যে কোনো একটা ঘটনা এটা কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। আমি এখন লোকাল ইনভেস্টরদের কথা বলছি, ওভারঅল ইনভেস্টরদের কথা বলছি। লাইক আপনি দেখেন যে গতকালকে একটা নিউজ ছিল যে এনবিআর চিন্তা করছে ক্যাপিটাল গেইনের উপরে আবার ইন্ডিভিজুয়াল লেভেল যে ইনভেস্টর হয় সেটার উপরে ট্যাক্স বসানো যায় কিনা। তো এই ঘটনাগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলে ক্যাপিটাল মার্কেটে, ছোট ছোট নিউজ এগুলো কিন্তু ফেলে। সো বিদেশি ইনভেস্ট আনার জন্য এই মুহূর্তে আমার মনে হয় না এটা আইডিয়াল টাইম আর কোনো কিছু আছে। নিশ্চয়ই আমাদের হাতেও আর সময় নেই, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা এখানেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।